আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পবিত্র রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আমাদের দরজা করানো হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। 11 মাসের তুলনায় আমাদের রমজান মাসে হচ্ছে জীবনযাত্রা এবং খাওয়া দাওয়ার একটা রুটিন অন্যরকম থাকে এবং এই রুটিনটা চেঞ্জ হয়ে যায় পবিত্র ঈদ উল ফিতরের দিন থেকে। ফলশ্রুতিতে ঈদ উল ফিতরের দিন থেকে শুরু করে পরবর্তী কয়েকদিন মানুষ খুব অসুস্থ হয়ে যায়, গ্যাস্ট্রিকের সমস্যা হয়, ডিসেন্ট্রির সমস্যা হয়, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তো আপনাদের সাথে আজকে আলোচনা করব কি করলে পবিত্র রমজান মাসে যেরকম ভাবে আমরা সুস্থ স্বাভাবিক ছিলাম, ঈদের দিন থেকে এবং পরবর্তী দিনগুলোতে আমরা সেভাবে স্বাভাবিক সুস্থ থাকতে পারি। দর্শক, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ রাসেল, প্রাথমিক ও পল্লী চিকিৎসক, কেয়ার গিভার, অনারা পন্টাস মেডিকেয়ার। দর্শক, যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। দর্শক, আসুন ভিডিও শুরু করা যাক। আমরা সাধারণত 11 মাস, রমজানের আগের 11 মাস করি কি, 3 বেলা ভাত বা যে কোনো 3 বেলা মেইন ফুড খাই আমরা, বাকি 2 বেলা হচ্ছে বিভিন্ন ধরনের নাস্তা খেয়ে থাকি। কিন্তু রমজান মাসে একটা রুটিন হয়ে যায়, সেহরি, ইফতার, এই 2 টাইমে সাধারণত আমাদের খাওয়া পড়ে। আর খুব কম মানুষজন আছে যারা ইফতারির পরে অর্থাৎ তারাবির নামাজ পড়ে এসে হচ্ছে রাতের একটা খাবার খায়। তো এছাড়া আউট কোনো সারাদিন কোনো খাবার খাওয়া হয় না, সারাদিন আমাদের পাকস্থলী রেস্ট থাকে। আর এই যে 2 বেলা বা 3 বেলা যে খাবার খাওয়া হয়, এটা থেকে শরীরে এনার্জি প্রডিউস করে। তো এর আগের ভিডিওতে রোজার বৈজ্ঞানিক গুরুত্বের ভিতরে বলেছিলাম যে সারাদিন যদি না খেয়ে থাকে তখন হচ্ছে মানুষের ফ্যাট সেল গুলো ভেঙে হচ্ছে প্রোটিনের যে চাহিদাটা সেটা পূরণ করে শরীর নিজে থেকে নিজে। তো এই কাজগুলো করার পরে যখন ঈদের দিন দেখা যায় প্রত্যেকটা ঘরেই অনেক ধরনের ফুড আইটেম রান্না করা হয়, যেমন হচ্ছে পোলাও, খিচুড়ি, তারপরে রোস্ট, পরে গরুর মাংস বা খাসি মাংস, যে কোনো মাংস ঝাল রান্না করা হয়। তারপরে মিষ্টি আইটেম 3-4 পদের থাকে, অন্তত 1 পদের হলেও থাকে। আর এর পাশাপাশি হচ্ছে চটপটি, ফুচকা এগুলো থাকে, হালিম থাকে। তো অনেকে করে কি, এই ঈদের নামাজ পড়ে এসে এমন ভাবে হচ্ছে তারা খাবারের উপর হামলায় পড়ে যে এটা শরীরের উপর ডাইরেক্ট এফেক্ট পড়ে যায়। এটা যে কোনো বয়সের মানুষেরই হতে পারে। যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে থাকেন, যদি আপনার ডায়াবেটিস না থাকে, আপনার যদি প্রেশার না থাকে, তারপরে যদি আপনি একদম মানে হামলায় পড়ে খুব মানে অনিয়ন্ত্রিত ভাবে খাবারগুলো খেতে থাকেন, রিচ ফুড গুলো খেতে থাকেন, বা আপনি মিষ্টি জাতীয় খাবারগুলো খেতে থাকেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 1 মাসের যে রুটিন, পাকস্থলীর একটা রুটিন হয়ে যায় 1 মাসের রোজার ইসে। 1 মাসের রুটিন ব্রেক হওয়ার কারণে পাকস্থলী এবং ইন্টেস্টাইন, নাড়ি ভুঁড়ি যেটাকে বলে হয়, তো মানুষের খাবারগুলো হজম হয় হচ্ছে ইন্টেস্টাইনে গিয়ে, অন্ত্রতে গিয়ে হজম হয়। রুটিন ব্রেক হওয়ার কারণে এই অন্ত্র এবং পাকস্থলী এটা মেনে নিতে পারে না, এটা মানায় নিতে পারে না। তো তখন হচ্ছে দেখা যায় হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, বুক জ্বালা পোড়া করে, বমি হয়, বদ হজম হয়, তারপর হচ্ছে পাতলা পায়খানা শুরু হয়। গত বছর ঈদ উল ফিতরের সময় হচ্ছে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হসপিটালের ডায়রিয়া ওয়ার্ডে প্রত্যেক দিন 3 থেকে 4 দিন হচ্ছে, এটা যমুনা নিউজের রিপোর্টটা আসছিল যে দিনে গড়ে 70 জন রোগী ভর্তি হয়েছে, যেটা হচ্ছে খুব একটা মানে প্রেসার সিচুয়েশন। এবং এটার মেইন একটা কারণ হচ্ছে খাবার দাবারের অনিয়ম। শুধু ভিক্টোরিয়া হসপিটাল না, বাংলাদেশের সমস্ত হসপিটাল, জেলা হসপিটাল গুলোতে দেখা যায় যে ডায়রিয়া রোগীর হঠাৎ করে বেড়ে যায় এই ঈদের এই সময়টা, রোজার ঈদ বা কোরবানি ঈদের সময়টাতে। এর মেইন কারণ হচ্ছে খাবার দাবারের অনিয়ম বা অনিয়ন্ত্রিত খাবার ব্যবস্থা। দর্শক, আসুন জেনে নেই আমরা কিভাবে খাবারটাকে ঈদের দিন নিয়ন্ত্রণ করব। ঈদের দিন আপনি নামাজের আগে, যেহেতু রোজার ঈদের একটা নিয়ম আছে হচ্ছে নামাজে যাওয়ার আগে মিষ্টি মুখ করতে হয়, মিষ্টি খাওয়ার সুন্নত। এতে আপনি খেজুর খেতে পারেন বা আপনার যে কোনো মিষ্টি আইটেম, সেমাই টেম এগুলো খেতে পারেন। এগুলো খাওয়ার পরে নামাজ পড়ে এসে আপনি হচ্ছে পোলাও, খিচুড়ি যেটা আপনার রান্না থাকে সেটা খাবেন। তারপর কিছুটা বিরতি দিবেন, ঘন্টা 2-1 বিরতি দিয়ে তারপর হচ্ছে আপনার অন্যান্য আইটেম যেগুলো থাকে সেগুলো খাবেন। দুপুরের খাবারের আগে ভারী কোনো আর কিছু খাবেন না, যেমন তৈলাক্ত কিছু খাবেন না। দুপুরের খাবারে আপনি রিচ ফুড যাই খান, পোলাও, মাংস, রোস্ট যাই খান, সেটা আপনি খাবেন আপনার রুচি মতো। তারপরে আবার 2-3 ঘন্টার বিরতি দিয়ে হয়তো আপনি বিকাল নাগাদ বা সন্ধ্যার পরে হয়তো হচ্ছে চটপটি, ফুচকা বা যে কোনো আইটেম আপনি খেতে পারেন, হালিম খেতে পারেন, কিন্তু পরিমাণটা সহনীয় পর্যায়ে। ইচ্ছে মতো হচ্ছে আপনারা খাবেন না। যদি ইচ্ছে মতো আপনারা ওভারডোজ নিয়ে ফেলেন, ওভার ইটিং করে ফেলেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ওই সারাদিনের খাবারের সাথে ওই খাবারগুলো বিক্রিয়া করে
প্রচুর গ্যাসের সমস্যা করবে, বদহজমের সমস্যা করবে, এতে করে হচ্ছে আপনাদের মানে শরীর অত্যধিক খারাপ করবে। দর্শক, যদি আপনার এই ধরনের সমস্যা হয়ে থাকে খাবার দাবারের ফলে, যে বদহজম হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে বা বিভিন্ন ধরনের এরকম সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি প্রথমে ওরসালাইন খাবেন। 1/2 লিটার পানি, আধা লিটার পানির ভিতরে হচ্ছে 1 প্যাকেট, 1 স্যাশেট, যেটা সিঙ্গেল স্যাশেট হচ্ছে ওরসালাইন গোলাই খাবেন। আর 1 লিটার পানির মধ্যে 2 স্যাশেট, 1.5 লিটারে 3 স্যাশেট, আর হচ্ছে 2 লিটার পানির ভিতরে 4 স্যাশেট, এটা গোলায় আপনি স্যালাইন খেতে পারেন। তারপর হচ্ছে ভালো মানের কোনো গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন, সচরাচর আপনার যেটা খেয়ে থাকেন। তারপরে হচ্ছে আপনার যদি দেখা যাচ্ছে আপনার পেট ফাঁপ দিয়ে রয়েছে, সেক্ষেত্রে গ্যাস্ট্রিকের ওষুধের সাথে ডমপেরিডন জাতের যে কোনো ওষুধ, যেমন ডনে আছে, ইসেপ্টার, অমিডন আছে, পরে স্কোয়ারের মোটিগাট আছে, এরকম যে কোনো ধরনের ওষুধ আপনারা খেতে পারেন। আর যদি ধরেন দেখা যাচ্ছে পাতলা পায়খানা হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে ফিলমেট, ফ্লাজিল, ফ্লামেট, এই সমস্ত জাতের ওষুধ প্রাথমিকভাবে শুরু করবেন, মেট্রোনিডাজল ওষুধ দিয়ে শুরু করবেন। আর এই ওষুধগুলোতে যদি দেখা যায় যে না, পাতলা পায়খানা এগুলো খাওয়ার পরে হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে সিপ্রোসিনে যাবেন। তো সিপ্রোসিনটা প্রথমে না যাওয়াটাই উচিত, ভালো। আর যদি দেখেন যে না, আপনি মেট্রোনিডাজল খাইলেন, তারপর হচ্ছে সিপ্রোসিনে খেলেন, তারপরে হচ্ছে আপনার পেটের সমস্যার সমাধান হচ্ছে না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি নারায়ণগঞ্জের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে হচ্ছে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হসপিটাল, যেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সদর হসপিটাল, এবং একমাত্র সেখানে হচ্ছে নারায়ণগঞ্জের ডায়রিয়া ট্রিটমেন্ট দেওয়া হয়, সেখানে যাবেন। আর আপনি অন্যান্য এলাকার হয়ে থাকলে আপনার নিকটস্থ জেলা সদর হসপিটালে যোগাযোগ করবেন। দর্শক, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।